যারা গণতন্ত্রের নামে মানুষ হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত হয়েছেন, বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছেন, ন্যায় বিচারের পথকে রুদ্ধ করেছেন, বিচারের নামে প্রহসন করেছেন, শুধু তারা এক কাতারে নাই। আমি এখানে বসে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, আমাদের এক সহযোদ্ধা বন্ধু লিখেছেন, অনেক খুঁজলাম পেলাম না। এর অর্থ হলো আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী গোরস্থানে, মিরপুরে এবং বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই দিনে সমস্ত রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের সমস্ত পেশা আশ্রমের মানুষের সমাগম ঘটে, শ্রদ্ধা নিবেদন করে। সেখানে সকলেই ছিলেন, শুধু একটি রাজনৈতিক দলের সদস্যরা ছিলেন না। কি এমন মানবতা বিরোধী অপরাধ করেছেন যে বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন করার জন্য আপনার কোনো প্রতিনিধি ওখানে যাননি? কি করেছেন যদি আপনার শুনেন তাহলে আরো আপনাদের গায়ের লোম শিউরে উঠবে। বন্ধুরা, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পিছনে বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান হয়েছে। সেই কবরস্থানে এক একটি কবরে 70-80 জনের লাশ দাফন করা হয়েছে জুলাই বিপ্লবে। আমরা সেই প্রজন্মের রক্তের ঋণ পরিশোধ করার জন্য মানবাধিকার কর্মী হিসাবে বাংলাদেশের রাজপথে অতন্দ্র প্রহরীর মতো থাকব। আমরা লাঠি, গুলি, টিয়ার গ্যাস, বুলেট কোনো কিছুকে ভয় করি নাই। আমি 8ম শ্রেণীর ছাত্র যখন, তখন থেকে ছাত্র রাজনীতি করি। আমি বুঝে শুনে ছাত্র রাজনীতির পথে পা বাড়িয়েছি। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যখন এসেছি, তখন এরশাদ বিরোধী ছাত্র সংগ্রাম তার চরম শিখরে এসেছে। আমি আমার সামনে ডাক্তার শামসুল আলম খান মিলনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছি। আমি জিহাদের লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিলের সহযোদ্ধা ছিলাম। আমি মিলন, জিহাদের লাশ দেখেছি। আমি জাফর, জয়নাল, দীপালি সাহারা, কাঞ্চন, রাউফুন, বসুনিয়া রক্তের উত্তরসূরিতে হিসাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। স্বৈরাচারের যারা পতন ঘটিয়েছে, আমি সেই মিছিলের সহযোদ্ধা ছিলাম। এখনো রক্তে আগুন জ্বলে। এখনো যখন শুনি আমার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পিছনে 70 জনের লাশ জুলাই বিপ্লবের সময় দাফন করা হয়েছে, সেই সব কিছু আমরা যখন উন্মোচনের দিকে যাচ্ছি, সেই মুহূর্তে এক শ্রেণীর মানুষ বাংলাদেশের সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানোর চেষ্টা করছে। আপনি আমার পার্শ্ববর্তী দেশ ভারতে যান, নেপালে যান, শ্রীলঙ্কায় যান, আপনি কোথাও কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় দিনের কোনো জাতীয় ছুটি পাবেন না। আমার দেশের মানুষ অসাম্প্রদায়িক, আমার দেশের সরকার অসাম্প্রদায়িক বলেই আমরা যেমন ঈদের ছুটি পালন করি, আমরা 4 দিন দুর্গাপূজার ছুটি পালন করি, আমরা বৌদ্ধ পূর্ণিমা পালন করি, আমরা খ্রিস্টানদের বড়দিনের জন্য সার্বজনীন ছুটি পালন করি। কারণ বাংলাদেশের মানুষ মনে প্রাণে অসাম্প্রদায়িক। আপনার অধিকার, আপনার বেঁচে থাকার অধিকার, আপনার আইনের আশ্রয় পাওয়ার অধিকার, আপনার কথা বলার অধিকার, আপনার বিবেকের স্বাধীনতার অধিকার, আপনার চলাফেরার অধিকার, আপনার আইনসঙ্গতভাবে ন্যায় বিচার পাওয়ার অধিকার আপনার মৌলিক অধিকার। কিন্তু আপনার ভোটাধিকার কিন্তু আপনার মৌলিক অধিকার না। ভোটাধিকার আপনার সাংবিধানিক অধিকার। মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকার একে অপরের সাথে জড়িত। আপনি আপনার ভোটাধিকার রক্ষা করতে পারেননি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, সেই বাংলাদেশে 53 বছর পরেও সে দেশের নাগরিকদের ভোটাধিকার নিয়ে চিন্তা করতে হয়। সে দেশের নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের জন্য রক্ত ঝরাতে হয়, জীবন দিতে হয়, কণ্ঠরুদ্ধ থাকে, কলম বন্ধ হয়ে যায়। কারণ কি? হয়তো আমাদের রক্তে মিশে আছে প্রজার কোনো একটা জীবাণু, যেটা আমাদের দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক মহোদয় বলে গেছেন, প্রজাতন্ত্র। আমরা কি তাহলে প্রজার মানসিকতা নিয়ে বেঁচে আছি? আমরা কি তাহলে নতজানু ভাবে বেঁচে থাকতে চাই? আমরা কি উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকতে চাই? আমরা কি আমাদের লাখো শহীদের রক্তের আক্ষরে লেখা এই মানচিত্রে বাংলাদেশের সংবিধানের বিপরীতে অবস্থান নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চাই? আমরা দেখেছি সংবিধানের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে কিভাবে গণতন্ত্র হত্যা হয়েছে। আমরা দেখেছি উঠতে বসতে সাংবিধানিক চেতনা ইনজেক্ট করা হতো। একদিকে সাংবিধানিক চেতনা ইনজেক্ট করা হচ্ছে, একদিকে সাংবিধানিক চেতনার নামে, গণতন্ত্রের নামে, মুক্তিযুদ্ধের নামে
প্রতিনিয়ত আমাদেরকে শেখানো, বলি দেখার শেখানো হচ্ছে। আর একদিকে রাতের অন্ধকারে, দিনের ভোর রাতের অন্ধকারে কেটে নিয়ে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। আর একদিকে 153 জন সংসদ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। এমন পরিবেশ তৈরি করা হয়েছে দেশের গণতন্ত্রের নামে। আর একদিকে 2024 সালের নির্বাচন আপনারা দেখেছেন কি প্রক্রিয়ায় এই গণতন্ত্রকে আমরা নির্বাচনে পাঠিয়ে গণতন্ত্রের নামে খেলা করেছি। সেই অবস্থা থেকে বাংলাদেশের ছাত্র জনতা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব কিন্তু অনেক কঠিন, সেই দায়িত্ব অনেক বন্ধুর, সেই দায়িত্ব অনেক কণ্টকাকীর্ণ। আমরা সেই প্রতিনিয়ত সেই দায়িত্ব কাঁধে নিয়ে আপনাদের অকুণ্ঠ সমর্থনে ধীরে ধীরে বাংলাদেশকে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের আমরা চেষ্টা করছি। বন্ধুরা আমার, আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন 1971 সালের লাখো শহীদের স্বপ্নের সাথে, লাখো মা বোনের সম্ভ্রমের সাথে একাকার হয়ে গেছে। আমাদের স্বপ্ন এবং 71 শহীদের স্বপ্ন এক জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ আজ। আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান প্রফেসর ডক্টর ইউনূস, যাকে অন্য নামে আর বিশেষায়িত করার প্রয়োজন নাই গোটা বিশ্বে, তার নেতৃত্বে আজকে গোটা বাংলাদেশের মানুষ এক কাতারে দাঁড়িয়ে আছে।